দেখছেন আমার পুচু সোনার বাবা কিন্তু ভালো রান্নাই করতে জানে, তার সাথে সাথে সে অনেক কাজেই পারদর্শী। আজ দুপুরে কি রান্না বান্না করলাম, কি খেলাম, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। যেই দিন পুচু সোনার বাবা বাসায় থাকে সেই দিন যেন আমার কাজের চাপটা বেশি, তাই একা একা করে ওঠাটাও খুব কষ্টকর হয়ে যায় বা অনেকটা দেরিও হয়ে যায়। সকালের খাবার শেষ করে ঘরের একটু টুকিটাকি কাজ করেছিলাম, তারপর নিজে স্নান করে ছেলেকে স্নান করিয়ে আসতে অনেকটাই দেরি হয়ে গেছিল। এর ভিতর পুজো সোনার বাবা বলতেছিল অনেকটাই তো দেরি হয়ে গেল, আমি তরকারিগুলা কেটে দিই। আমিও আর না করি নাই, দেখলাম একা একাই তরকারি কাটতে বসে গেল। আর এদিকে আমিও স্নান সেরে পূজা দিয়ে চলে আসলাম সোজা রান্নাঘরে। আজকে আমি 3টা আইটেম রান্না করব, সবগুলাই নিরামিষ। সবসময় মাছ মাংস খেতে মন চায় না, মাঝে মাঝে একটু নিরামিষ হলেও খেতে মন্দ লাগে না। আজ আমি রান্না করব বাঁধাকপি ভাজি, পালং শাক ভাজি আর আলুর তরকারি। প্রথমে বাঁধাকপিটা ভালো করে ভাজি করে নিচ্ছি। এই বাঁধাকপি ভাজি করার জন্য প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিছিলাম। তেলটা ভালো করে গরম হলে তাতে দিয়ে দিয়েছিলাম জিরে আর কেটে রাখা আলু একটু ভাজি করে নিয়ে তার ভিতর দিয়ে দিয়েছিলাম বাঁধাকপি তো লবণ, হলুদ, কাঁচামরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন ঢাকনা খুলে বাঁধাকপিটা ভালো করে ভাজি করে নিচ্ছি। ভালো করে ভাজি করা হয়ে গেলে তার ভিতর দিয়ে দিয়েছিলাম গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে বাঁধাকপিটা তুলে নিলাম। এবার রান্না করব আলুর তরকারি। তার জন্য কড়াইতে তেল দিয়ে দিছি, এখন আলুটা ভালো করে ভাজি করে নেব। আলুগুলা খুব ছোট ছোট, এই কারণে আমি আস্ত করেই রেখে দিয়েছি। নতুন আলু তো আস্ত করে দিলেও কোনো সমস্যা নেই, খুবই দ্রুত গলে যাবে। এই নতুন আলুটা যেভাবে রান্না করা হোক না কেন সবভাবেই খেতে ভালো লাগে। এই যে আলুটা ভালো করে ভাজি করে নিয়েছি, এখন তুলে নেব। আলুটা তুলে নেওয়ার পর কড়াইতে যা তেল আছে তাতে আর একটু তেল দিয়ে ওর ভিতর দিয়ে দেব জিরা আর তেজপাতা আর জিরা একটু ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসলে তার ভিতর দিয়ে দেব সব ধরনের মশলা। আমি মশলাটা আগে থেকেই বাটিতে একটু জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম। এর ভিতর আছে জিরা বাটা, গোলমরিচ বাটা, আদা বাটা, ধনিয়া গুঁড়া ও শুকনো মরিচের গুঁড়া। এবার এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিলে তার কাঁচা গন্ধটা থাকে না, তরকারিটা খেতেও অনেক মজা লাগে। এই যে মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আলুগুলো ঢেলে দেব। আলুগুলো সুন্দর করে মশলার সাথে কষিয়ে নেব। শীতের সময় নতুন আলুর তরকারিটা আমরা প্রায় দিনই খেয়ে থাকি। ভাত রুটি যেটাই হোক না কেন এই আলুর তরকারি দিয়ে খেতে খুবই মজা লাগে। আমি কিংবা আমার বাড়ির লোক সবাই এটা খেতে খুবই পছন্দ করি। মাঝে মাঝে পেঁয়াজ রসুন দিয়েও রান্না করে খাই, আবার এরকম মশলা দিয়েও রান্না করে খাই। মশলার ভিতর আলুটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেওয়ার পর জল ঢেলে দিয়েছিলাম। তরকারিটা হয়ে আসার আগেই একটু গরম মশলা দিয়ে এই যে নামিয়ে নিলাম। এখন বাকি আছে শুধু পালং শাক, ওটা এখন রান্না করব। তার জন্য কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়ে এখন কড়াইতে তেল দিয়ে তাতে দিয়ে দেবো জিরে ফোড়ন। আমরা আবার শাক সবজিতে একটু জিরে ফোড়নটা পছন্দ করি, তাই দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়েও খাওয়া হয়, কিন্তু আজকে যেহেতু নিরামিষ খাবো এই কারণে পেঁয়াজটা আর দেবো না, শুধু জিরা দিয়েই শাকটা রান্না করব। এখন কড়াইতে শাক দিয়ে দিছি, এবার দিয়ে দেবো তাতে লবণ, হলুদ। এখন নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এই শাকটাতে প্রচুর পরিমাণে জল থাকে, তাই আর জল দিয়ে সেদ্ধ করা লাগে না। শাকটা যখন রান্না হয়ে যায় তখন একদমই অল্প হয়ে যায়। দেখুন কতগুলো শাক দিছিলাম আর কমে কটটুকুনা হয়ে গেছে। এখন রান্না বান্না শেষ, চলে আসলাম সবাইকে খাবার দিতে। বাই বাই।